হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়াজন। আজকে আমরা এই ভিডিওতে স্টার্ট করব ক্লাস 11-এর চ্যাপ্টার কোষ জীবনের মূল একক এর প্রথম ভিডিও এটা, যেখানে আমরা বেসিক কনসেপ্ট অফ সেল অ্যান্ড ইটস টাইপ, একটা কোষের যে মূল যে ধারণা, সে ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। একটা কোষকে বুঝতে গেলে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথমে কোষটাকে কোষের ভূমিকা কী, কোষ আসলে কী করে, এসব জিনিসগুলো জানতে গেলে আমাদের এই ভিডিওটি দেখতে হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে এনসিইআরটি বেসড, বিশেষ করে নিট অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন আমি ডিসকাস করব। তো প্রথমে আমরা আসছে ইউনিট 3-তে আমরা পড়ছি এটা সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। তো প্রথমে আমরা দেখো বলছে বায়োলজি ইজ দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজম। তো আমরা জানি বায়োস মানে জীব এবং লোগোস মানে হচ্ছে নলেজ। তো জীব সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে বায়োলজি। The detailed description of their form and appearance only brought out their diversity. তার এই যে জীবের সম্পর্কে যে জীবদের ফর্ম, তাদের কী ফর্মের জীবরা আছে এবং তাদের এক্সপ্রেশনটা কি, অ্যাপিয়ারেন্সটা কীভাবে হচ্ছে, তারা কী ফর্মে আছে, প্রোক্যারিওটিক ফর্ম না ইউক্যারিওটিক ফর্ম না মেসোক্যারিওটিক ফর্মে আছে, তাদের অ্যাপিয়ারেন্সটা কীভাবে, তারা কীভাবে কোথায় থাকছে, তারা কীরকম এনভায়রনমেন্টে থাকছে, তাদের বডি কীরকম এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যখন জানবো আমরা, তখন সেটা কী করছে, প্রত্যেকটা জীব থেকে প্রত্যেকটা জীবের মধ্যে পার্থক্য তৈরি করে দিচ্ছে এবং এই পার্থক্যটাকে আমরা বলছি ডাইভার্সিটি বা বৈচিত্র্য। ইট ইজ দ্য সেল থিওরি দ্যাট এমফাসাইজ দ্য ইউনিটি আন্ডারলাইং দি ডাইভার্সিটি অফ ফর্মস, দ্যাট ইজ দ্য সেলুলার অর্গানাইজেশন অফ লাইফ ফর্মস। এবং এই যে ডাইভার্সিটি তৈরি করছে, এই ডাইভার্সিটিকে তৈরি করার মূল হচ্ছে তোমার কোষ তত্ত্ব বা সেল থিওরি, যেটা জোর করে তোমার কি করছে, কোষগুলো কীভাবে অ্যারেঞ্জ থাকছে, একটা ইউনিসেলুলার কোষ কীভাবে অ্যারেঞ্জ থাকছে, একটা মাল্টিসেলুলার কোষ কীভাবে অ্যারেঞ্জ থাকছে, এবং অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে একটা কলা তৈরি করে একটা অর্গান তৈরি করছে, সেই অর্গানটা কী ফাংশন করছে, এরকম জিনিসগুলো নিয়ে আমাদের কী হচ্ছে, লাইফ এই সেলুলার অর্গানাইজেশন হচ্ছে। কখনো একটা সেল একটা অবস্থায় থাকছে, একাই সিঙ্গেল থাকছে, কখনো অনেকগুলো সেল একসাথে মিশে গিয়ে মাল্টি সেলুলার তৈরি করছে, আর অনেকগুলো সেল একসাথে মিলে গিয়ে একই ধরনের কাজ করছে, সেরকম কলা তৈরি করছে, আর অনেকগুলো কলা মিলে একটা অর্গান তৈরি করছে, অনেকগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি করছে। এইভাবে আমাদের লাইফ ফর্মটা তৈরি হচ্ছে। আর ডেসক্রিপশন অফ cell structure and cell growth by division is given in the chapters comprising the unit. তাহলে এই চ্যাপ্টার আমরা কি করবো, সেলের গ্রোথ কীভাবে হচ্ছে এবং সেল ডিভিশন কীভাবে হচ্ছে সেটা আমরা জানবো, এই ইউনিটে জানবো। সেল থিওরি অলসো ক্রিয়েটেড এ সেন্স অফ মিস্ট্রি অ্যারাউন্ড লিভিং ফেনোমেনা, ফিজিওলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল প্রসেস। তাহলে এই কোষতত্ত্ব আমাদের কী করছে, একটা জীবের ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় এবং তাদের আচরণ, কীরকম আচরণ করবে বা কোন অর্গান কীভাবে কাজ করবে, সে অর্গানের জন্য স্পেশাল কোন টাইপের কোষ। ধরুন একটা কথা বলি, যেমন লিভার হেপাটিক সেল দ্বারা তৈরি, তাহলে হেপাটিক সেলগুলো আবার কিডনি রেনাল সেল দ্বারা তৈরি, হার্ট কার্ডিয়াক সেল দ্বারা তৈরি। তো এই প্রত্যেকটা কোষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলো কী করছে, আমাদের লাইফ ফর্ম তৈরি করছে বা ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় অ্যাক্টিভিটি দেখাচ্ছে, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। দিস মিস্ট্রি ওয়াজ দ্য রিক্রুটমেন্ট অফ ইন্টিগ্রিটি অফ সেলুলার অর্গানাইজেশন ফর লিভিং ফেনোমেনা টু বি ডেমনস্ট্রেটেড অর অবজার্ভ। তাহলে এই যে আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল বা বিহেভিয়ারাল প্রসেস বা মিস্ট্রি, সেটা আসলে কি, সেলগুলো এক একভাবে অর্গানাইজ হয়ে এক এক ধরনের ফাংশন তৈরি করছে বলে আমাদের একই বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশন চলতে থাকছে।
In studying and understanding the physiological and behavioral process, one take a physico-chemical approach and use cell-free system to investigate. তাহলে কি হচ্ছে একটা এই যে আমাদের ধরুন ফিজিকো-কেমিক্যাল প্রসেস, এই যে আমাদের ফিজিওলজিক্যাল প্রসেস এবং বিহেভিয়ারাল প্রসেসটা বললো যে কিভাবে শরীর তৈরি হচ্ছে, তার অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে বা কোষগুলো কিভাবে অর্গানাইজ হচ্ছে, সেগুলো স্টাডি করতে গেলে আমাদের কি করতে হবে, একটা ফিজিকো-কেমিক্যাল অ্যাপ্রোচ তৈরি করতে হবে। ফিজিকো-কেমিক্যাল অ্যাপ্রোচ তৈরি করতে হবে। তো ফিজিকো-কেমিক্যাল অ্যাপ্রোচটা কি আসলে, যেখানে ফিজিক্স থাকবে সেখানে কেমিস্ট্রি থাকবে। ইনভলভ স্টাডি অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ সাবস্ট্যান্স, একটা পদার্থের তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে হবে এবং তার কেমিক্যাল অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে হবে। মানে একটা ধরনের গাছের পাতা, গাছের পাতাকে নিলে শুধু গাছের পাতার গঠন দেখলে হবে না, যে তার ফিজিওলজি কেমন রয়েছে, তার শেপ সাইজ কিরকম কিরকম না, ওর ভিতরে যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালটা অ্যানালাইসিস করতে হবে এবং যে কেমিক্যালের মধ্যে যে সমস্ত ফিজিক্যাল পার্ট রয়েছে সেই পার্টগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। This approach helps to predict how substance will behave under different conditions and is crucial for various applications like quality control, material identification, and the interaction between molecules and cell. তাহলে কি বলছে যে এই ফিজিকো-কেমিক্যাল অ্যাপ্রোচটার কাজ কি হচ্ছে, যে কিভাবে বিভিন্ন কন্ডিশনে একটা কোষের অর্গানাইজেশনটা কীভাবে আলাদাভাবে কাজ করছে এবং ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশন, এবং সেগুলো কী কী মেটেরিয়াল তারা তৈরি করছে, মেটেরিয়াল লাগছে একটা কাজ করতে গেলে ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশন করতে হবে এবং ইন্টারাকশন বিটুইন মলিকিউলস অ্যান্ড সেল। অর্থাৎ ধরুন একটা প্ল্যান্ট মাটি থেকে মনোরম ধরে জল এবং জলদ্রবীভূত খনিজ লবণ শোষণ করছে, সানলাইট শোষণ করছে এবং সেটা সেলে গিয়ে কীভাবে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এনার্জি তৈরি করছে, একটা ফিজিওলজিক্যাল প্রসেস, সেটা তোমার বুঝতে হবে। টু আন্ডারস্ট্যান্ড বায়োলজিক্যাল প্রসেস, যেমন ফটোসিনথেসিস, রেসপিরেশন, এগুলো বায়োলজিক্যাল প্রসেস। তো অ্যান্ড এনজাইম রিয়াকশন, এবং কখন কোন এনজাইম কীভাবে কাজ করছে। প্রোটিন ফোল্ডিং, তা আমাদের যে প্রোটিনগুলো কীভাবে ফোল্ড হয়ে আমাদের বডির ফাংশনকে মেনটেন করছে বা বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করছে, সেগুলো এই ফিজিকো-কেমিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের বের করতে হবে। এবং ইউজ সেল ফ্রি সিস্টেম টু ইনভেস্টিগেট, এবার এই সমস্ত কাজগুলো একটা সেলের মধ্যে হচ্ছে, তাহলে সেল ফ্রি সিস্টেম যেখানে কোষ নেই সেই সিস্টেমের মধ্যে কাজগুলো কি আদৌ হবে বা হলে কীভাবে হবে সেটা আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে এখানে। This approach enables us to describe the various process in molecular term. এবার molecular term বলতে কি হচ্ছে, আমাদের molecular বলতে আমাদের ডিএনএ লেভেলে বা জেনেটিক্স লেভেলে যে কাজগুলো হচ্ছে সে molecular termsে হচ্ছে। This approach is established by analysis of living tissue for elements and compounds. তাহলে এগুলো যদি আমরা বুঝতে হয়, একটা সেলের বিহেভিয়ার যদি বুঝতে হয়, একটা সেলের যদি ফিজিওলজিক্যাল প্রসেস কী কী তৈরি হচ্ছে সেগুলো বুঝতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সেখানকার সেই সেল বা টিস্যুর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। ইট উইল টেল আস হোয়াট টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড আর প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজম। তাহলে একটা কোষের যখন আমি বিভিন্ন এলিমেন্টস, মলিকিউলস ইত্যাদি যখন আমি ইনভেস্টিগেট করবো, তখন আমি বুঝতে পারবো সেই সেলটা কী রকমের টিস্যু দ্বারা তৈরি হয়েছে, সেলটা কীভাবে তোমার কোন ধরনের কেমিক্যাল, কোন ধরনের মেটেরিয়াল দ্বারা তৈরি হয়েছে জানতে পারবো। ইন দ্য নেক্সট স্টেজ ওয়ান ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, যে কেউ এই কোয়েশ্চেনটা করতে পারে, হোয়াট আর দিজ কম্পাউন্ডস ডুইং ইনসাইড দ্য সেল। তাহলে বলছে কি, এই যে কম্পাউন্ডগুলো, বিভিন্ন কম্পাউন্ড পড়লে তখন পড়লাম যে একটা কোষের মধ্যে অনেক ধরনের কম্পাউন্ড রয়েছে, তো সেই কম্পাউন্ডগুলো কি মানে কীভাবে তোমার কাজ করছে ইনসাইড দ্য সেল। তাহলে ইনসাইড দ্য সেল ভ্যারিয়াস অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ডস প্লে ডাইভার্স রোল। তাহলে সেলের মধ্যে কী থাকছে, অর্গানিক কম্পাউন্ড থাকছে এবং ইনঅর্গানিক কম্পাউন্ডস রয়েছে। অর্গানিক molecules like carbohydrate, proteins, lipids, and nucleic acid are essential for energy storage, structural support, enzymes activity, and genetic information respectively.
তাহলে কি বলছে যে এখানে আমাদের শরীরের মধ্যে কি রয়েছে, অর্গানিক কম্পাউন্ড রয়েছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, যেগুলো আমাদের এনার্জি তৈরি করার জন্য, এনার্জি ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখার জন্য, আমাদের গঠন তৈরি করার জন্য, কোনো এক উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রণ করার জন্য, জিনগত যে সমস্ত তথ্য একজন থেকে পরবর্তী জনতে যায় সেগুলো স্টোর করে রাখি আমাদের অর্গানিক কম্পাউন্ডগুলো। যেগুলো ইনঅর্গানিক কম্পাউন্ড রয়েছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে কি আমাদের এনজাইমের যে অ্যাক্টিভিটি, সিগন্যালিং অ্যাক্টিভিটি, এনজাইম উৎসেচকের সক্রিয়তা এগুলো এবং সেলের স্ট্রাকচার এগুলো মেনটেন করে। And in what way they carry out gross physiological process like digestion, excretion, memory, defense, recognition, etc. তারা কি করছে, তারা কি কোষের মধ্যে থাকছে অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড, এবং সেই অর্গানিক কম্পাউন্ডগুলো কীভাবে আমাদের রেচন, স্মৃতি, ডিফেন্স সিস্টেম, কোন একটা অ্যান্টিজেনকে রিকগনাইজ করা বা আমাদের বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে, সেগুলো আমাদের জানতে পারা যায় যখন আমরা স্টাডি করবো এই সমস্ত কম্পাউন্ডসগুলোকে। ইন আদার ওয়ার্ড উই অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য মলিকুলার বেসিস অফ অল ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে সমস্ত ফিজিওলজিক্যাল প্রসেসের মলিকুলার বেসিসটাকে, তাহলে মলিকুলার বেসিস বলতে হচ্ছে কি, এর মধ্যে ইন্টিগ্রেট ইন্টারাকশন অফ বায়োমলিকুলস। বায়োমলিকুলস বলতে যে সমস্ত মলিকুলগুলো আমাদের, একটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস, একটা মাইক্রোমলিকুলস। ম্যাক্রোমলিকুলসের মধ্যে রয়েছে কি, ম্যাক্রোমলিকুলসের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি। আর মাইক্রোমলিকুলসের মধ্যে আবার দু রকম, ট্রেস এলিমেন্ট এবং ট্রেসার এলিমেন্ট। এই এলিমেন্টগুলো কি করছে আমাদের, এগুলো কি করছে, ইন্টিগ্রেট করছে, অর্থাৎ একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, ইন্টিগ্রেট করছে। দিস ইন্টারাকশন হ্যাজ দ্য ইন্টিগ্রেট বায়োমলিকুলস প্রাইমারি কি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। বিশেষ করে আমাদের মলিকুলার লেভেলে যখন কথা বলবো তখন সেখানে বিশেষ করে ডিএনএ, আরএনএ লেভেল এবং প্রোটিন লেভেলের কথাবার্তা হবে। একটা সেল বা টিস্যুর মধ্যে কিভাবে তোমার ডিএনএ বা প্রোটিন বা জিনগত বস্তুগুলো ইন্টারাকশন হয়, সেটা সেটা মলিকুলার লেভেলে। দিস ইন্টারাকশন অফেন ইমিডিয়েট বাই স্পেসিফিক বাইন্ডিং অ্যান্ড অ্যালোস্টেরিক চেঞ্জেস। তাহলে কীভাবে হচ্ছে ওটা, কীভাবে তোমার বিভিন্ন কনফরমেশনে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হচ্ছে ডিএনএর, এসব জিনিসগুলো প্রোটিনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং তোমার হচ্ছে কি অ্যালোস্টেরিক চেঞ্জেস, তাদের কীরকম চেঞ্জ হচ্ছে, বিভিন্ন পিএইচ মাত্রা কীরকম চেঞ্জ হচ্ছে, বিভিন্ন টেম্পারেচার তারা কীরকম চেঞ্জ হচ্ছে, এবং গভর্ন প্রসেস লাইক সিগন্যালিং, এবং কীভাবে তারা একটা মেসেজকে অন্য জায়গায় ট্রান্সফার করছে, মাসেল কন্ট্রাকশন, কীভাবে একটা জেনেটিক্যাল ইনফরমেশন তোমার কী করছে, পেশির সংকোচন নিয়ন্ত্রণ করছে, এবং জিন এক্সপ্রেশন কীভাবে হচ্ছে, জিনগুলো কীভাবে নিজেদেরকে প্রকাশ করছে, এসব জিনিসগুলো হচ্ছে মলিকুলার লেভেলে। ইট ক্যান অলসো এক্সপ্লেন দ্য অ্যাবনর্মাল প্রসেস দ্যাট অকার ডিউরিং অ্যানি ডিজিজ কন্ডিশন। এবার হচ্ছে এগুলো তো নর্মাল প্রসেস চললোই, কিন্তু আবার যখন কোনো একটা ডিজিজ হচ্ছে, আমাদের কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে বা কোনো একটা মাইক্রোসেস আমার বডিতে ইনফেক্ট করছে, তখন আমাদের সেই নর্মাল যে প্রসেস সেগুলো কীভাবে তোমার ডিসব্যালেন্স হচ্ছে। অর্থাৎ এই পুরো প্রসেসটার একটা উদ্দেশ্য হচ্ছে যে একটা সেল, একটা হিউম্যান, একটা অর্গানিজমের মধ্যে যে সেল দিয়ে তৈরি যে সমস্ত অর্গান বা টিস্যু রয়েছে, বা একটা সেলের মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো রয়েছে, সেই কম্পাউন্ডগুলো অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে, যার ফলে তার প্রত্যেকটা রোল আমরা আলাদাভাবে জানতে পারবো। This physicochemical approach to study understand the living organism called reductional biology. এই রিডাকশনাল বায়োলজি হচ্ছে এক ধরনের জিনিস যে একটা বড় মলিকুলকে ভেঙে ভেঙে অ্যাটম লেভেল পর্যন্ত ছোটো লেভেলে আনতে হবে, এবং তার প্রত্যেকটা স্টেজকে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে বা পড়াশোনা করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, যার ফলে আমরা তার ফাংশনটাকে প্রপারলি বুঝতে পারি। সেটাই হচ্ছে রিডাকশনাল বায়োলজি। এই রিডাকশনাল বায়োলজি থেকে 2025-এ তোমাদের নিটে এমসিকিউ কোয়েশ্চেন এসছে। রিডাকশন বায়োলজি রিপ্রেজেন্টস, চারটে অপশন দেওয়া হয়েছে। রিডাকশন বায়োলজি মানে যখন একটা বড় মলিকুলকে, ধরুন একটা লিভারের ফাংশন বুঝবো, লিভারের ফাংশন বুঝতে গেলে লিভারটাকে টিস্যু লেভেলে ভাঙতে হবে,
টিস্যুটাকে সেল লেভেলে ভাঙতে হবে, তারপরে সেলের মধ্যে যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে, তবে আমি বুঝতে পারবো যে লিভারের প্রপার ফাংশন কি হচ্ছে বা কিভাবে লিভার কাজ করছে। The concept and technique is physics and chemistry are applied to understand. এখন বর্তমানে কি হচ্ছে, বায়োলজিকে বোঝার জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মানে যতগুলো ব্রাঞ্চ অফ সায়েন্স রয়েছে প্রায় সবগুলোকে ইউজ করা হচ্ছে আমার বায়োলজিকে ভালোভাবে বেটারভাবে ডেভেলপ করার জন্য বা বেটার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। G.N. Ramachandran, an outstanding figure in the field of protein structure. তাহলে প্রোটিন স্ট্রাকচার আমরা পড়েছি বায়োমলিকুলস চ্যাপ্টারে, যে প্রোটিনের 4 ধরনের স্ট্রাকচার হয়, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটার্নারি স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারগুলো কিভাবে ফরমেশন হচ্ছে সেটার জন্য কি জি.এন. রামচন্দ্রন তোমার এর রোল অনেক গুরুত্বপূর্ণ, কারণ সে কি দিয়েছিল, সে রামচন্দ্রন প্লট দিয়েছিল। was the founder of the Madras School of Conformational Analysis of Biopolymers. তো বায়োপলিমার মানে কি, জীবদের মধ্যে যে সমস্ত পলিমার মানে কি, যে অনেকগুলো কেমিক্যালস তৈরি একটা গঠন, বায়োপলিমার বলা হচ্ছে এটাকে। সেই বায়োপলিমারগুলো সম্পর্কে স্টাডি করার জন্য ম্যাড্রাস স্কুল তো উদ্বোধন খুলেছিল। his discovery of the triple helical structure of collagen was published in Nature. Nature হচ্ছে একটা সায়েন্স ম্যাগাজিন যেখানে বিভিন্ন আর্টিকেলগুলো রিলিজ হয়, যারা যেগুলো নতুন নতুন ডিসকভার হয়। তো নেচারে 1954 খ্রিস্টাব্দে তার প্রথম ডিসকভারিটা সেটা হয়েছিল কি, এই যে ট্রোপোকোলাজেন কি 3টে হেলিক্যাল স্ট্রাকচার দিয়ে ট্রোপোকোলাজেন তৈরি থাকে, এবং সেগুলো তার কেমিক্যাল কনফর্মেশনগুলো কীভাবে থাকে, অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে তোমার বন্ডিং হয়ে থাকে, সেই জিনিসটা প্রথম ডিসকভার করেছিল। In 1954, and his analysis of the allowed conformation of proteins through the use of the Ramachandran plot rank among the most outstanding contribution in structural biology. অর্থাৎ বায়োলজিতে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, যে প্রোটিন থাকে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, তাদের স্ট্রাকচার বোঝার জন্য তার এই রামচন্দ্রন প্লটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার বায়োলজিকে বুঝতে গেলে তোমাকে রামচন্দ্রন প্লটটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। He was born on October 8, 1922 in a small town not from Cochin on the southeastern coast of India. তাহলে আমাদের সাউথ ওয়েস্টার্ন কোস্ট যেটা রয়েছে ইন্ডিয়ার, সেই কোচিন বন্দরের কাছে বা কোচিনের কাছে 1922 খ্রিস্টাব্দে তোমার জন্মগ্রহণ করেছিল রামচন্দ্রন। His father was a professor of mathematics at a local college and thus had considerable influence in shaping Ramachandran's interest in mathematics. তার বাবা ছিল একজন প্রফেসর পার্শ্ববর্তী কলেজের, তাই এবং তার বাবা করে ম্যাথমেটিক্সের প্রফেসর ছিল, তাই সে কনফর্মেশনাল বায়োলজি নিয়ে, অর্থাৎ বায়োলজির বিভিন্ন স্ট্রাকচার নিয়ে যেগুলো ম্যাথমেটিক্যাল রোল অনেক বেশি, সেগুলো নিয়ে সে কাজ করেছিল। আফটার কমপ্লিটিং দিস স্কুল ইয়ার, Ramachandran graduated in 1942 as a top-ranking student in the BSc Honours Physics course of the University of Madras. 1942 খ্রিস্টাব্দে স্কুল লাইফ শেষ করে সে করেছিল মাদ্রাস ইউনিভার্সিটি থেকে টপ র্যাঙ্ক নিয়ে বিএসসি অনার্স করেছিল ফিজিক্সের। হি রিসিভড পিএইচডি ফ্রম কেমব্রিজ ইউনিভার্সিটি ইন 1949 এবং কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে 1949 খ্রিস্টাব্দে সে কি করেছিল, তোমার পিএইচডি ডিগ্রি ডক্টর অফ ফিলোসফি কালেক্ট করেছিল। While at Cambridge, Ramachandran met Linus Pauling and was deeply influenced by this publication on model of the alpha helix and beta sheet structure that directed his attention to solving the structure of collagen. এবং সেই সময় কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ার সময় সে ডক্টর লাইনাস পাউলিং এর সঙ্গে মানে সাক্ষাৎ করেছিল এবং তার দ্বারা কি করেছিল আলফা হেলিক্স এবং বিটা সিট স্ট্রাকচার
পাবলিকেশন অন মডেল অফ দ্য আলফা হেলিক্স বিটা শিট, তাহলে কি এই লাইনাস পাউলিং কি করেছিল, লাইনাস পাউলিং একটা পাবলিশন করেছিল, সেটা কি আলফা হেলিক্স। আলফা হেলিক্স মানে এই যে আমাদের আলফা হেলিক্স স্ট্রাকচার, এটা আলফা হেলিক্স, এবং বিটা শিট মানে হচ্ছে এটা বিটা শিট স্ট্রাকচার। তো এই দুটো স্ট্রাকচার সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন সে ডিসকভার করেছিল বলে তার এই কোলাজেনের স্ট্রাকচারটা সম্পর্কে সে তার অনেক সহযোগিতা পেয়েছিল। হি পাস্ট অ্যাওয়ে দ্য এজ 78 in April 2001, 78 বছর বয়সে 2001 খ্রিস্টাব্দের 7 এপ্রিল সে মারা গেছিল। এবার এই রামাচন্দ্রন প্লট তোমাদের ডিটেলসে বলবো না, হালকা করে বলে রাখি যে রামাচন্দ্রন প্লটটা আসলে কিছু না। এই যে আমাদের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অ্যামাইনো অ্যাসিড আমাদের কি থাকে, একটা আলফা কার্বন থাকে, একটা তোমার কার্বন এবং নাইট্রোজেন থাকে, যেখানে তোমার COOH থাকছে, এবং একটা হচ্ছে NH3, আর দিকে H, আর এখানে ফর্ম গ্রুপ থাকছে। এবার দেখো, এবং এ ধরনের এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। সরি, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এবং এখানে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তো এখানে যে অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যবর্তী যে বন্ডটা রয়েছে, সেই বন্ডটা হচ্ছে কি তোমার এই বন্ডটা হচ্ছে সেই বন্ড, এবং এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ড রয়েছে, সেই বন্ডটাকে আমরা ওমেগা বন্ড বলছি। কিন্তু এবং সি এবং এন এর মধ্যে যে বন্ডে, এবং CH আর এর মধ্যে যে এই বন্ডটা রয়েছে আমাদের, এবং এই C আর H এর মধ্যে যে বন্ডটা রয়েছে, C আর H, এটা বলছি আমরা নতুন অ্যামাইনো অ্যাসিড, এটা পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডটাকে আমরা ওমেগা বন্ড বলছি, এবং সেই ওমেগা বন্ডের পরে আগের যে বন্ড রয়েছে C এবং H এর মধ্যে, C এবং H এর মধ্যে যে বন্ডটা রয়েছে সেটাকে আমরা বলছি তোমার সাই বন্ড, এবং N আর C এর মধ্যে যে বন্ডটা রয়েছে সেটাকে আমরা বলছি ফাই বন্ড। তাহলে বুঝতে পারলে দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যবর্তী যে বন্ড রয়েছে, সেই বন্ডটাকে আমরা বলছি পেপটাইড বন্ড, এবং পেপটাইড বন্ডটাকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করছে। আর আলফা C কার্বন এবং অ্যামোনিয়ার মধ্যে যে বন্ডটা রয়েছে সেটা হচ্ছে কি ফাই বন্ড, এবং কার্বক্সিল গ্রুপ এবং আলফা কার্বনের মধ্যে যে বন্ড রয়েছে সাই গ্রুপ। এবার এই যে বন্ডগুলো রয়েছে, এই বন্ডগুলো কতটা মাত্রায় রোটেশন করবে, রোটেশন করার ফলে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করবে, সেটা নিয়ন্ত্রণ করবে রামাচন্দ্রন প্লট। এবং রামাচন্দ্রন প্লটকে 4টে কোয়াড্রেটে ভাগ করা হয়েছে, কোয়াড্রেট 1 নম্বরে শুধুমাত্র লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স যে সমস্ত মলিকিউলগুলো রয়েছে তাদেরকে অ্যালাউ করবে, সেখানে তোমার লেফট হ্যান্ড আলফা হেলিক্সগুলোকে। এবার কোয়াড্রেট নাম্বার 2-এ এখানে যত রকমের থেকে অ্যান্টি প্যারালাল বিটা সিট, প্যারালাল বিটা সিট, রাইট টুইস্টেড বিটা সিট, এগুলো সবগুলো তোমার কোয়াড্রেট 2-তে এই তোমার 0 থেকে প্লাস 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যেই থাকবে। মানে এই যে এটা হচ্ছে কি নর্মালি আমাদের কত রয়েছে, এটা রয়েছে তোমার এই যে বন্ড C এর সঙ্গে N, এটা কত ডিগ্রি রোটেশন করবে, এই যে রোটেশনে দেওয়া আছে, এটা কত ডিগ্রি রোটেশন করবে তার উপর ডিপেন্ড করবে সেটা আলফা হেলিক্স হবে না বিটা সিট হবে না অন্য কোনো স্ট্রাকচার তৈরি করবে। আবার রাইট হ্যান্ডে আলফা হেলিক্সটা কোয়াড্রেট 3-এর মধ্যে পড়ছে, ফ্রি অ্যাটমগুলো এখানে তোমার কোয়াড্রেট 4-এর মধ্যে পড়ছে, যেটা 0 থেকে প্লাস 180 ডিগ্রি সাই ডিগ্রিতে পড়ছে। অর্থাৎ তোমরা দেখো এখানে এই যে তাহলে COOH এবং C এর মধ্যে যে ফাই বন্ডটা রয়েছে, সেই সাই বন্ডটা রয়েছে, সেই সাই বন্ডগুলো হচ্ছে এই 0 থেকে -180 ডিগ্রি এবং 0 থেকে প্লাস 180 ডিগ্রির মধ্যে পড়ছে। আর যেগুলো তোমার C এবং N এর মধ্যে যে রোটেশন হচ্ছে, সে বন্ডের রোটেশন হচ্ছে, সেটা মোটামুটি তোমার 5 ডিগ্রি বলছি, সেটা -180 থেকে প্লাস 180 মাসের মধ্যে ওর কনফর্মেশনগুলো তৈরি করবে।
তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের যে বন্ড, সেই বন্ডগুলো কিভাবে রোটেশন করবে, কখন রোটেশন করবে, কত রোটেশন করলে একটা বন্ড তৈরি হবে, সেটাই হচ্ছে আমাদের এই রামচন্দ্রন প্লটে দেখানো যায়। এবং এটাকে আমরা আগে জানি যে আমরা যখন বায়োমলিকুলস পড়েছিলাম, বায়োমলিকুলস দেখেছি ওখানে যে একটা অ্যামাইনো অ্যাসিড চেন প্রাইমারি স্ট্রাকচার তৈরি করছে, সেটা আবার রোটেশন হওয়ার ফলে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করছে, সেটা আরও রোটেশন হওয়ার ফলে সে টারশারি স্ট্রাকচার তৈরি করছে, কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করছে। এবং এই স্ট্রাকচারগুলো কীভাবে তৈরি হবে সে ডিটারমাইন করছে কে, তাদের বন্ডের যে রোটেশন, সেটাই হচ্ছে তোমার রামচন্দ্রন প্লট ডিসকভার করেছিল। তো আশা করি বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপর চলে আসবো আমরা দ্য সেল, কোষের মধ্যে চলে আসবো। তো বলো হোয়েন ইট লুক অ্যারাউন্ড, তুমি যখন চারদিকে দেখছো, ইউ সি বোথ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, তুমি তোমার চারপাশে লিভিং থিং দেখতে পাচ্ছ, আবার নন লিভিং থিংসও দেখতে পাচ্ছ। ইউ মাস্ট হ্যাভ ওয়ান্ডার্ড অ্যান্ড আস্ক ইউর সেলফ, তুমি অবশ্যই অভিভূত হবে এবং নিজেকে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ইট দ্যাট মেক্স অ্যান অর্গানিজম লিভিং, or what is it that an inanimate thing does not have which a living thing has। তাহলে তোমার অবশ্যই মনে হবে যে একটা লিভিং সেল কিসের জন্য লিভিং থাকছে, আর একটা নন লিভিং সেল কিসের জন্য সে নন লিভিং হচ্ছে। দ্য অ্যান্সার টু দিস ইজ দ্য প্রেজেন্স অফ বেসিক ইউনিট অফ লাইফ, দ্য সেল। এবং এর একটাই উত্তর যে যারা লিভিং সেল তাদের মধ্যে কি রয়েছে, সেল রয়েছে, আর যারা নন লিভিং সেল তাদের মধ্যে কিন্তু সেল বা কোষ নেই। অল অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস, প্রত্যেকটা জীব কি করছে, একটা নির্দিষ্ট মাত্রায় কোষ ধারণ করছে, কেউ এককোষী হচ্ছে, কেউ বহুকোষী হচ্ছে। একটা মানুষের ক্ষেত্রে 50 to 70 ট্রিলিয়ন সেল রয়েছে, কিন্তু একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটাই কোষ রয়েছে। সাম আর কম্পোজড অফ সিঙ্গেল সেল, যেগুলো ইউনিসেলুলার বলছি, অ্যান্ড আদার্স লাইক আস কম্পাউন্ড মেনি সেল কল মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে একটা ব্যাকটেরিয়া যখন বলবো একটাই সেল, একটা হিউম্যান যখন আমরা বলবো তখন সেখানে কি রয়েছে, মোটামুটি তোমার 70 ট্রিলিয়ন সেলস রয়েছে। এবার এই কোষটা কে আবিষ্কার করলো, এটা একটা এখন জানার ব্যাপার যে কোষটা, তার প্রথম আমাদের কি হয়, কোষ সম্পর্কে আলোচনা প্রথম হয় কে, কোষ সম্পর্কে যে ব্রাঞ্চ অফ সায়েন্স আলোচনা করা হয় তার নাম হচ্ছে সাইটোলজি। সাইটোলজি ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হোয়ার দ্য ডেসক্রিপশন অফ সেল অর সেল স্টাডি অকার। এবার এই 1590 খ্রিস্টাব্দে প্রথম এফ জ্যানসেন আর জেডেড জ্যানসেন, তার আগে 1558-এ জেসনার প্রথম দিকে করেছিল প্রোটিস্টা প্রকৃতির জীব গঠন করে পর্যবেক্ষণ। সে প্রোটিস্টার মতো যে জীবগুলো সেগুলো প্রথম পর্যবেক্ষণ করেছিল 1558 খ্রিস্টাব্দে। এরপরে 1590 খ্রিস্টাব্দে জ্যাকেরিয়াস জনসন এবং ফ্রান্সিস জনসন and Zacarias Janssen যার প্রথম একটা 10x এবং 30x ম্যাগনিফিকেশন, মানে এরা কি করেছিল 10x থেকে 30x ম্যাগনিফিকেশন একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল, এবং সেই মাইক্রোস্কোপের মাধ্যমে আবিষ্কার করলো, এর মাধ্যমে ফ্লি মাছিকে দেখলো এবং আদার ইনসেক্টগুলোকে তারা দেখেছিল। এরপরে কি করেছিল গ্যালিলিও 1610 খ্রিস্টাব্দে গ্যালিলি তোমার কি দেখেছিল, প্রথম মাইক্রোস্কোপ তৈরি করে প্রথম, এবং সে ইনসেক্ট আই, যেটাকে আমরা ওম্মাট্রিডিয়াম বলি, আইকে দেখতে পেয়েছিল, কিংবা পতঙ্গের চোখকে সে প্রথম দেখেছিল। এরপরে রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে 1665-এ রবার্ট হুক
প্রথম ডেড সেল কে দেখেছিল সেটা কর্কের ছিপির মধ্যে ডেড সেলকে দেখেছিল। এরপর মার্সেলো ম্যালপিজি প্রথম তোমার ট্রান্সভার্স সেকশন করে দেখেছিল। এরপরে মার্সেলো ম্যালপিজি প্রাণীকলার প্রস্থচ্ছেদ ট্রান্সভার্স সেকশন অফ অ্যানিমাল টিস্যুকে দেখেছিল এবং মাইক্রোস্কোপের দ্বারা অ্যানিমাল টিস্যুকে দেখেছিল এবং সে কলার একককে বা ইউনিট অফ টিস্যুকে কি নামে আখ্যা করেছিল? ইউট্রিকেল নামে আখ্যা দিয়েছিল। এরপরে 1674 খ্রিস্টাব্দে অ্যান্টন ভন লিউয়েনহুক এটাকে প্রথম ব্যাকটেরিয়াকে তোমার দেখেছিল, প্রথম ব্যাকটেরিয়াকে পর্যবেক্ষণ করেছিল। তোমার এটা লিভিং সেলকে প্রথম দেখলো। এখান থেকে আমাদের কোষের দেখা শুরু। এরপর হচ্ছে হোয়াট ইজ সেল, কোষ কাকে বলছি আমরা? দেখো, ইউনিসেলুলার অর্গানাইজেশন আর ক্যাপাবল, ইউনিসেলুলার যে অর্গানাইজেশনগুলো রয়েছে আর ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড পারফর্ম দ্য এসেনশিয়াল ফাংশন অফ লাইফ। তারা যেগুলো একটাই কোষ দিয়ে তৈরি, তারা একাই থাকে এবং একাই ওরা স্বনির্ভর হয় এবং নিজের যে লাইফের যে ফাংশন লাইফকে টিকে রাখার জন্য যে ফাংশন, সে একটা কোষের মধ্যেই সম্পন্ন হয়। এনিথিং লেস দেন এ কমপ্লিট স্ট্রাকচার অফ এ সেল ডাজ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং। একটা সেলের যে গঠন তার চেয়ে কম যদি কিছু হয় তাহলে সেটা লাইফকে সার্ভাইভ করবে না। যেমন একটা ভাইরাস, ধরেন একটা ভাইরাসের তোমার সেলের সাইজ হচ্ছে কত? 2000 অ্যাংস্ট্রম, 2000 অ্যাংস্ট্রম। কিন্তু একটা সেলকে কাজ করতে গেলে মোটামুটি 5000 অ্যাংস্ট্রম সাইজের হতে হবে। একটা সেলকে কাজ প্রপারলি ফাংশন করতে গেলে তাকে মোটামুটি 5000 অ্যাংস্ট্রম সাইজের হতে হবে। কিন্তু ভাইরাসের সেলটা ওর চেয়ে অনেক বেশি ছোট। তাই কি হয়, ভাইরাসকে আমরা অকোষীয় বলি বা আনসেলুলার বলা হয়। ওটা একটা আদর্শ কোষ না, আনসেলুলার বলা হয়। হেন্স সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল অর্গানিজম। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক সমস্ত শরীর কোষে। অ্যান্টন ভন লিওনেক্স ফার্স্ট স অ্যান্ড ডেসক্রাইব এ লাইভ সেল। সে প্রথম ব্যাকটেরিয়াকে লক্ষ্য করেছিল 1674 খ্রিস্টাব্দে। রবার্ট ব্রাউন লেটার ডিসকভার দ্য নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন এরপরে কি করেছিল, মোটামুটি তোমার নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেছিল 1831-এ। তো রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে প্রথম নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করলো। দ্য ইনভেনশন অফ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড ইমপ্রুভমেন্ট লিডিং টু দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করলো? এটা নল অ্যান্ড রুস্কা, নল অ্যান্ড ইউস্কা। তো 1932-তে প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখলো। ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে মোটামুটি 20,000 থেকে 2 লক্ষ গুণ টাইম কোন একটা জিনিসকে বড় করে দেখা যাওয়ার ফলে কি হচ্ছে, ওর ইন্টারনাল স্ট্রাকচার পর্যন্ত খুব ভালোভাবে দেখা যাচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। এরপর সেল থিওরি বা কোষ। এবার আরো কিছু জিনিস এখানে আমরা জানি যে একটা সেল, একটা কোষের মধ্যে আমরা দেখতে পাবো যে সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ কোনটা। এগুলোতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা হয়। যেমন আমাদের সবচেয়ে ছোট স্মলেস্ট সেল
স্মলেস্ট সেল, সবচেয়ে ছোট কোষ কোনটা হচ্ছে আমাদের, সেটা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এই কোষের আয়তন হচ্ছে মোটামুটি তোমার 0.1 মাইক্রোমিটার। তারপর সবচেয়ে বিগেস্ট প্ল্যান্ট সেল র্যামি ফাইবার, র্যামি প্ল্যান্টের যে তন্তু র্যামি ফাইবার রয়েছে সবচেয়ে মোটামুটি 550 সেন্টিমিটার হয়। সবচেয়ে বড় বিগেস্ট প্রাণী অ্যানিমাল সেল, সবচেয়ে লার্জেস্ট অ্যানিমাল সেল কোনটা, এটা হচ্ছে অস্ট্রিচ এগ। এর সাইজ হচ্ছে 170 মিলিমিটার ইন্টু 135। তারপর হচ্ছে কি খালি চোখাতে দেখা যায় মানে কি প্ল্যান্ট সেল, যেটা খালি চোখে ইন এমটি আইজ, খালি চোখে যে উদ্ভিদ কোষটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। তার অ্যানিমাল সেল in naked eye সেটা হচ্ছে তোমার বার্ডস এগ। এ হয়ে গেল তোমার একটা সেলের সম্পর্কে ধারণা। তো সেলগুলো দেখতে কিরকম হতে পারে, সেলগুলো দেখতে তোমার গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে ইত্যাদি। এবার সেল থিওরি বা আমরা বলি কি কোষের তত্ত্ব, কোষ তত্ত্ব। তো সেল থিওরিতে ছিল ইন 1838 ম্যাথিউ স্লেডেন, a German botanist, examined a large number of plants and observed that all plants are composed of different kind of cells which forms the tissue the plant. 1838 খ্রিস্টাব্দে ম্যাথিউ স্লেডেন, সে একজন বোটানিস্ট ছিল, সে প্ল্যান্টের বিভিন্ন সেল পর্যবেক্ষণ করে দেখলো, মানে স্ট্রাকচার পর্যবেক্ষণ দেখলো কি যে প্রত্যেকটা প্ল্যান্ট সেলের মধ্যে সেল রয়েছে, কিন্তু সেটা ডিফারেন্ট কাইন্ড সেল রয়েছে, সেটাকে বলো। আবার about the same time Theodor Schwann 1839, a German zoologist, studied different type of animal cells and report that cells had a thin outer layer which is today known as plasma membrane. তার ম্যাথিউ স্লেডার কি করলো, সে অনেক ধরনের প্ল্যান্ট সেলকে দেখলো যে প্রত্যেকটা প্ল্যান্ট সেল বিভিন্ন ধরনের কোষ দ্বারা তৈরি। আবার সোয়ান বলল যে সে বিভিন্ন ধরনের অ্যানিমাল সেল পর্যবেক্ষণ করার পর দেখলো যে অ্যানিমাল সেলও বিভিন্ন কোষ দিয়ে তৈরি এবং সেগুলোর বাইরে একটা কভারিং রয়েছে, সেটার নাম হচ্ছে বর্তমানে প্লাজমা মেমব্রেন। হি কনক্লুডেড বেসড অন হিজ স্টাডিজ অন প্ল্যান্ট টিস্যু দ্যাট দ্য প্রেজেন্স অফ সেল ওয়াল ইজ এ ইউনিক ক্যারেক্টার অফ প্ল্যান্ট সেল। এবং সে ম্যাথিউ স্লেডেন যখন আবার প্ল্যান্ট সেলকে অবজার্ভ করছিল তখন দেখল তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে একটা বাইরের দিয়ে কভারিং রয়েছে, সেল ওয়াল বলছি আমরা। অন দ্য বেসিস অফ দিস Schwann proposed the hypothesis that the bodies of animal and plants are composed of cells and product of cell. তাহলে তাদের স্টাডি থেকে, কোষের স্টাডি থেকে দুজন মিলে বললো যে কোষ হচ্ছে মানে একটা অ্যানিমাল বা প্ল্যান্ট, যে কোনো জীব মাত্র তারা কোষ ধারণ করবে এবং প্রোডাক্ট অফ সেল, এবং তার যে দেহটা রয়েছে সেটা কি কোষেরই একটা প্রোডাক্ট। Sladen and Schwann together formulated the cell theory. দুজন মিলে সেল থিওরি দিল। This theory, however, did not explain as to how new cells are formed. তারা থিওরি দিল কি all living organisms are composed of cell and product of cell. Matthew Sladen and Theodor Schwann কি করলো, দুজন মিলে বললো প্রত্যেকটা জীব কোষ দিয়ে তৈরি এবং কোষ দিয়ে এবং
কোষের উৎপাদিত পদার্থ দিয়ে তৈরি এবং অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল এবং সমস্ত কোষ তার আগের কোষ থেকে তৈরি হয়েছে। কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারলো না যে কীভাবে কোষগুলো তৈরি হয়। সে পরবর্তীতে রুডলফ ভার্চাও 1855-এ বলল ওমিনাস সেলুলি এ সেলুলা, অর্থাৎ সেল আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেল, আগের যে সেলটা আছে সেই সেলটা থেকে ডিভিশনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়। হি মডিফাইড হাইপোথিসিস অন সেল থিওরি ফাইন্ড, তার তিনটি জিনিস এখানে হলো। এক হচ্ছে সমস্ত জীব কোষ দিয়ে তৈরি এবং সেগুলো অবশ্যই কোষের প্রোডাক্টও শরীরে কাজে লাগে। অল দ্য সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, এটা হচ্ছে রুডলফ ভার্চা বলল যে যেটা বলা হচ্ছে তোমার ওমিনাস সেলুলি এ সেলুলা, প্রি এক্সিস্টিং সেল। এবার কোষ তত্ত্বের কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন অফ সেল থিওরি। তার কি বলছে মানুষের পরিণত এবার কোনো কোনো ক্ষেত্রে কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, যেমন নিউক্লিয়াস লেস সেল, নিউক্লিয়াস লেস সেল যেমনটা হয়ে গেল কি, এটা হয়ে গেল তোমার আরবিসি লোহিত রক্তকণিকা এবং সিবনল সিবটিউ, এরা হচ্ছে নিউক্লিয়াস থাকে না। আবার বলছে আবার তোমার রাইজোপাস, মিউকর, এই সমস্ত ছত্রাকগুলোতে এরা মাল্টি নিউক্লিয়েট হয়। হলো মাল্টি নিউক্লিয়েট হচ্ছে ওরা, মাল্টি নিউক্লিয়েট হয়ে থাকা। এরপর চলে আসে আমাদের বলছে অ্যান ওভারভিউ অফ সেল, একটা কোষ, আমরা কোষের ওভারভিউ দেখবো যে একটা কোষ আসলে কি জিনিস। বলছে ইউ হ্যাভ আর্লিয়ার অবজার্ভ সেল ইন অ্যান অনিয়ন পিল অ্যান্ড অর হিউম্যান চিক সেল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। তোমরা এর আগে প্র্যাকটিক্যাল প্রয়োগ করেছো যে একটা অনিয়নের পিল, অর্থাৎ একটা অনিয়নের পেঁয়াজের একটা পিল মানে খোসাটা কি করছো, যখন পরীক্ষা করে দেখছো তখন দেখছো কি যে এরকম ধরনের কোষ মাইক্রোস্কোপের তলায় দেখতে পাওয়া যাচ্ছে। ওটাকে আরো বড় করে দেখতে সিগন্যাল অবশ্যই দেখলে এরকম কোষ দেখতে পাওয়া যাচ্ছে। Let us recollect the structure. The onion cell, which is typical plant cell, has distinct cell wall as its own. The onion cell, which is typical plant cell, has a distinct cell wall. দেখতে পাবে একটা সেলকে দেখাচ্ছে এখানে, তো বাইরের দিকে কি রয়েছে আলাদা তোমার প্ল্যান্ট এবং সেল ওয়াল রয়েছে, কোষ প্রাচীর রয়েছে। দেখেন এখানে আমরা ভালো দেখতে পাবো এর বাইরের দিকে রয়েছে কোষ প্রাচীর। অ্যান্ড জাস্ট উইদিন ইট ইজ দ্য সেল মেমব্রেন, তারপরে আমাদের এই রেড কালারের কি রয়েছে এখানে, এর সেল মেমব্রেন রয়েছে। The cells of the human chick have an outer membrane of the delimiting structure of the cell. তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা চিক সেল, হিউম্যান চিক, মানুষের চিক বলতে এখানে হচ্ছে এই যে গালের নিচে, মুখের নিচে যে আঁশগুলো রয়েছে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এরকম এক ধরনের কোষ পাওয়া যাচ্ছে, যে কোষগুলোর বাইরের দিকে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, শুধুমাত্র মেমব্রেন রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে। ইনসাইড ইটস সেল ইজ এ ডেন্স মেমব্রেন বাউন্ডেড স্ট্রাকচার কল্ড নিউক্লিয়াস, এবং কিন্তু দুটো কোষের মধ্যেই তোমার ভিতরে দিকে কি রয়েছে, ডেন্স স্ট্রাকচার অফ নিউক্লিয়াস রয়েছে। এক্ষেত্রে দুটো নম্বর একই রকম। This nucleus contain the chromosomes which in turn contain the genetic material DNA. এর মধ্যে কি রয়েছে, এই যে তোমার রয়েছে এখানে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমগুলোর মধ্যে রয়েছে ডিএনএ।
Cells that have membrane bound nuclei are called eukaryotes. এবার ধরে নাও এদের ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়াসের চারিদিকে একটা দ্বিপর্দা আবরণ থাকছে, এদেরকে ইউক্যারিওটিক নিউক্লিয়াস বলা হয়। কিন্তু যেখানে তোমার এই দ্বিপর্দাযুক্ত নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র থাকে না, শুধুমাত্র কি থাকছে সেখানে শুধু নিউক্লিয় জালিকাগুলো প্যাকেজিং অবস্থায় থাকছে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক মানে ইউ মানে হচ্ছে অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে, ক্যারিওন মানে নিউক্লিয়াস। অ্যাডভান্স বলতে যেখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পোর, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন এবং নিউক্লিয়াস থাকবে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। In both prokaryotic and eukaryotic cell, a semi-fluid matrix called cytoplasm occupies the volume of the cell. তাহলে কোষের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, যেখানে তোমার এক ধরনের জেলির মতো অংশ সঞ্চয় থাকে, তাকে আমরা বলি কি, তাকে আমরা বলছি প্ল্যান্টের অঞ্চলে তাকে সাইটোপ্লাজম বলা হয়। সাইটো মানে হচ্ছে কোষ, আর প্লাজম মানে তরল স্বচ্ছ জেলির মতো অংশ। Various chemical reaction occur in it to keep the cell in the living state. বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, যেমন তোমার শ্বসন হচ্ছে, সালোকসংশ্লেষণ হচ্ছে ইত্যাদি, কি এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থ কোষ সংগ্রহের মধ্যে ঘটে, যার ফলে আমাদের কি হয়, লিভিং স্টেটটা বজায় থাকে। Beside the nucleus, the eukaryotic cells have other membrane-bound distinct structure cell organelles like endoplasmic reticulum, Golgi complex, lysosome, mitochondria, microbodies, vacuoles. তাহলে এর মধ্যে কি রয়েছে, শুধু সাইটোপ্লাজমিক নিউক্লিয়াস থাকছে না, সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে, সেখানে গলগি অ্যাপারাটাস থাকছে, সেখানে রাইবোসোম থাকবে, লাইসোসোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। The prokaryotic cell lacks such membrane bound organ. একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে যে মেমব্রেন বাউন্ড সেল অর্গান, যেমন নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপর তোমার হচ্ছে কি লাইসোসোম থাকবে, গলগি অ্যাপারাটাস থাকবে। তো এই সমস্ত অর্গানগুলো রয়েছে, কিন্তু যখন প্রোক্যারিওটিক কোষ যাব তখন সাইটোপ্লাজমে কোনো মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেলস থাকবে না। ওদের সাইটোপ্লাজম শুধুমাত্র ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে থাকবে, ডিএনএ বা আরএনএ। এবং এরপরে নেক্সট পেজ বলছি কি, বলছে রাইবোজোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস। রাইবোজোম আমরা দেখেছি কি, রাইবোজোমের মধ্যে কোনো রকমের রাইবোজোম দুটো সাবইউনিট তৈরি থাকে, এর মধ্যে কিন্তু কোনো থাকছে না, অর্থাৎ এর মধ্যে কোনো পর্দা থাকবে না। এই জন্য নন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস ফাউন্ড ইন অল সেলস বোথ প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক। এটা প্রত্যেকটা কোষে থাকবে, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হবে এটা 70s প্রকৃতির, ইউক্যারিওটিকের ক্ষেত্রে হবে এটা 80s প্রকৃতির। এটুকুই পার্থক্য। Within the cell, ribosomes are found not only in the cytoplasm but also in the two organelles, chloroplast and mitochondria on the তাহলে একটা বস্তুর মধ্যে যে কি থাকছে, রাইবোজোম থাকছে, সেটা সাইটোপ্লাজমে থাকছে না, এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকছে, আবার ক্লোরোপ্লাস্টের মধ্যেও থাকছে, আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে দাগগুলো সেখানে রয়েছে। আবার তোমার কি রয়েছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে মাইটোরাইবোজোম বলা হয়, ওকে। আর সাইটোপ্লাজমের মধ্যে যে রাইবোজোম থাকে সাইটোরাইবোজোম বলা হয়। Animal cell contain another non-membrane bound organelle called centrosome which helps in inclusion cell division. তাহলে এখানে কি রয়েছে, তোমার সেন্ট্রোজোম রয়েছে। সেন্ট্রোজোমটা কি করে, কোষ বিভাজনের সময় তোমার বৃহত্তন্ত্র গঠন করতে সহায়তা করে। এখানে সেন্ট্রিওল রয়েছে, এখানে সেন্ট্রোজোম থাকে। তারা বলছেন সেল ডিফার গ্রেটলি ইন সাইজ, শেপ অ্যান্ড অ্যাক্টিভিটিজ। কোষ কি করছে, একটা কোষ থেকে আরেকটা কোষ ওদের আকার আকৃতিতে ওরা আলাদা হচ্ছে। ফর এক্সাম্পল, মাইক্রোপ্লাজমের সবচেয়ে ছোট সেল, সেটা 0.1 থেকে 0.3 মাইক্রোমিটার হয়,
এখানে 0.3 মাইক্রোমিটার দিয়েছে, কিন্তু মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামটা 0.1 মাইক্রোমিটার থেকে শুরু হয় ইন লেন্থ, হোয়াইল ব্যাকটেরিয়া 3 to 5 মাইক্রোমিটার। এটা হচ্ছে কি 0.1 থেকে 0.3 মাইক্রোমিটার, যেখানে এখানে 3 to 5, এটা 3 to 5 মাইক্রোমিটার হয়। The largest isolated single cell is the egg of an ostrich. Among multicellular organism, human red blood cell are about 7 micrometer diameter. তার সবচেয়ে বেশি বড় কোষ কোনটা, সেটা হচ্ছে তোমার অস্ট্রিচ এগ, যার সাইজ আমরা পড়লাম 170 to 135 মিলিমিটার। এবং আমাদের হিউম্যান রেড ব্লাড সেল হচ্ছে 7 মাইক্রোমিটার ডায়ামিটার। নার্ভ সেল আর দ্য লংগেস্ট সেল। নার্ভ সেলটা হচ্ছে সবচেয়ে মানে লম্বা কোষ হচ্ছে আমাদের নার্ভ সেল। সেল অলসো ভ্যারি গ্রেটলি ইন দ্য শেপ। তো সেলের মধ্যে বিভিন্ন ধরনের আকার দেখতে পাওয়া যাচ্ছে। দে মে বি ডিস্ক লাইক, ডিস্কের মতো দেখতে হয়। তারপর হচ্ছে কি পলিগোনাল শেপ হয়, কলামনার স্তম্ভাকার হয়, কিউবয়েড হয়, থ্রেড লাইক অর ইভেন ইরেগুলার। The shape of the cell may vary with the function they perform. অর্থাৎ কোন পরিবেশে কি কাজ করছে একটা কোষ, তার উপর ভিত্তি করে সেলের শেপটা নির্ধারিত হয়ে থাকে। যেমন রেড ব্লাড সেল, রাউন্ড বাইকনকেভ সেল, অ্যামিবয়েড সেল, হোয়াইট ব্লাড সেল, লং অ্যান্ড ন্যারো টাইপের কলামনার সেল, এবং নার্ভ সেল ট্র্যাকিডের মধ্যেও কিছু রয়েছে। এবার আমরা যতগুলো কোষ পাই, সেই কোষগুলোকে প্রধানত, তার আগে আরেকটা জিনিস আলোচনা করে নিই, যে আমরা যত ধরনের কোষ পাই সে কোষগুলোকে আমরা একটা আইডিয়াল সেল, আচ্ছা আমরা সমস্ত কোষকে 3টে ভাগে ভাগ করি, একটা প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। কোষকে 3টে ভাগে ভাগ করা যায়, প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রো মানে বুঝতে পারো সবচেয়ে আদিম কোষ, মেসো মানে হচ্ছে মিডল কোষ, এবং ইউক্যারিওটিক মানে হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স কোষ। তো একটা প্রোক্যারিওটিক কোষের সাইজ মোটামুটি 1 থেকে 5 মাইক্রোমিটার হচ্ছে, মেসোক্যারিওটিক কোষ 5 to 10 মাইক্রোমিটার হয়, এবং ইউক্যারিওটিক কোষ 10 to 100 মাইক্রোমিটার আকৃতির হয়। নিউক্লিয়ার ক্যারেক্টার, তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে সেখানে চারিদিকে কোনো মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানাস বা নিউক্লিয়াস থাকে না বলে সেটা সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে, তাকে নিউক্লিওয়েড বলা হয়। আবার মেসোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াস উইথ নিউক্লিয়ার মেমব্রেন মানে ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, এখানে ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট। তারপর হচ্ছে কি ডিএনএ। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ কেমন হয়, সার্কুলার টাইপের ডিএনএ হবে এবং হিস্টোন প্রোটিন থাকবে না। কিন্তু মেসোক্যারিওটিকের ক্ষেত্রে লাইনিয়ার ডিএনএ হবে, কিন্তু হিস্টোন প্রোটিন এখানেও কিন্তু অ্যাবসেন্ট থাকছে। এর ক্ষেত্রে লাইনিয়ার ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএটা একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে, যেখানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সার্কুলার ডিএনএ হিস্টোন প্রোটিন থাকবে না, মেসোক্যারিওটিকের লাইনিয়ার ডিএনএ কিন্তু হিস্টোন প্রোটিন থাকবে। আর তোমার হচ্ছে ইউক্যারিওটিক কোষ হচ্ছে কি লিনিয়ার টাইপের হবে, হিস্টোন প্রোটিন থাকবে ওখানে। আরএনএ এবং প্রোটিন সিনথেসিস কোথায় করছে, যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা সাইটোপ্লাজমের মধ্যে, মেসোক্যারিওটিকের মধ্যে হচ্ছে কোথায়, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে ঘটবে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতি, যেটা দুটো সাব ইউনিট 50S এবং 30S নিয়ে গঠিত। এদের ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S প্রকৃতির হচ্ছে, এবং সেটা 60S 40S প্রকৃতির, এবং এর ক্ষেত্রে হচ্ছে 60S 40S প্রকৃতির হয় ইউক্যারিওটিকের ক্ষেত্রে। অর্গানেলস, তাহলে কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস, বাট ইন কেস অফ মেসোক্যারিওটস দে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস মাইটোকন্ড্রিয়া হতে পারে, নিউক্লিয়াস হতে পারে, সেটা তোমার এন্ডোরেটিকুলাম হতে পারে, গলগি বডি হতে পারে, লাইসোম হতে পারে, এগুলো প্রেজেন্ট রয়েছে। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে অনেকগুলো প্রেজেন্ট থাকে। সেল মুভমেন্ট,
তারপর ফ্লাজেলার মাধ্যমে সেল মুভমেন্ট করে, এটা গ্লাইডিং ও ফ্লাজেলার মাধ্যমে মেসোকার্ডিয়াল মুভমেন্ট হয়, আর ফ্লাজেলার সিলিয়ার মাধ্যমে ইউক্যারিওটিকরা মুভমেন্ট করে। অর্গানাইজেশন, প্রোক্যারিওটের ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গেল সেল, বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল সেল হয়, এবং মেসোকার্ডিয়ার ক্ষেত্রে সিঙ্গেল হতে পারে আবার কলোনি হতে পারে, অর্থাৎ একটা কোষ একাই থাকতে পারে বা কলোনি অবস্থান করে। আর ইউক্যারিওটের ক্ষেত্রে সিঙ্গেল হবে, কলোনিয়াল হবে, মাল্টিসেলুলার হবে। দুই নম্বর। তারপর হচ্ছে কি সেল ডিভিশন। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে বাইনারি ফিউশন, এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং বিলুপ্ত হয়ে যায়, আর তোমার স্পিন্ডল ফাইবার তৈরি হয় না। এর ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ার থাকে না, এক্ষেত্রে কি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং সেন্ট্রোমিয়ার স্পিন্ডল ফাইবার তৈরি হয় না, কিন্তু এখানে মাইটোসিস মিয়োসিসের মাধ্যমে ইউক্যারিওটিকে কোষ বিভাজন ঘটে। এক্সাম্পল যেমন ব্যাকটেরিয়া, আর্চিয়া, মেসোকার্ডিয়া, ডেনোফ্লাজেট, প্রোটোজোয়া এবং ইউক্যারিওটিক ফাঞ্জাই, প্ল্যান্ট, অ্যানিমাল। এরপর আমরা আলোচনা করব যে একটা আদর্শ কোষ রয়েছে, সেই আদর্শ কোষের মধ্যে কি কি রয়েছে। তা ধরুন একটা আইডিয়াল সেল, একটা আদর্শ কোষ। একটা আদর্শ কোষের মধ্যে আমরা দেখতে পাবো যেগুলো, প্রথমে সেল এনভেলপ, কোষের আবরক রয়েছে, সেল এনভেলপ, কোষের আবরক রয়েছে। আরেকটা রয়েছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলা হয়? প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একসঙ্গে প্রোটোপ্লাজম বলা হয়, সাইটোপ্লাজম। এবার এনভেলপ যে রয়েছে, এনভেলপের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সেল ওয়াল, একটা সেল মেমব্রেন। সেল মেমব্রেন বা কোষ পর্দা, এটা সমস্ত জীবের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, সে প্ল্যান্ট হোক, অ্যানিমাল হোক, সব। কিন্তু সেল মেমব্রেন হলো সবার ক্ষেত্রে থাকছে, কিন্তু একটা সেল ওয়ালটা শুধুমাত্র কার ক্ষেত্রে থাকছে? এটা শুধুমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে থাকছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকছে এবং ফাঞ্জাইয়ের ক্ষেত্রে থাকছে। তারপর প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাবো কি কি, আর এখানে কি রয়েছে, আরেকটা জিনিস রয়েছে। এবার প্রোটোপ্লাজমের মধ্যে প্রথম হচ্ছে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজম। তো সাইটো মানে কোষ এবং প্লাজম মানে অর্ধস্বচ্ছ তরল পদার্থ। আর কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে আর ভ্যাকুওল রয়েছে। লার্জ ভ্যাকুওল প্রেজেন্ট ইন হলো নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস হলো, আর একটা হচ্ছে তোমার ভ্যাকুওলটা শুধুমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইজে বড় হবে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে ছোট ছোট হয়। এবার যে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে? প্রথমে ধাত্র বা ম্যাট্রিক্স রয়েছে, ধাত্র রয়েছে, এবং ম্যাট্রিক্সের পরে রয়েছে সেল অর্গানেলস, কোষ অঙ্গাণু রয়েছে এখানে, এবং রয়েছে কি অর্গাস্টিক ম্যাটেরিয়াল। এরপর হচ্ছে কি অর্গাস্টিক ম্যাটেরিয়াল। এবার কোষের মধ্যে যে অর্গাস্টিক ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো কি রয়েছে? যেমন স্টোরেজ ফুড রয়েছে, সিক্রেটারি মলিকিউল রয়েছে, তাহলে সিক্রেটারি মেটেরিয়াল রয়েছে, আর হচ্ছে কি এক্সক্রিটারি মেটেরিয়াল রয়েছে। তাহলে একটা যেগুলো সঞ্চিত থাকে, যেগুলো তোমার খরিত হয়, আর যেগুলো হচ্ছে রচিত হয়, সেগুলো সবগুলো হচ্ছে অর্গাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে। এবার সেল অর্গানেলস রয়েছে, সেল অর্গানেলসের দু রকমের সেল থাকে, একটা হচ্ছে কি মেমব্রেনলেস, একটা মেমব্রেন বাউন্ডেড। একটা হচ্ছে মেমব্রেন বাউন্ডেড, একটা মেমব্রেনলেস।
তো পর্দাযুক্ত এবং পর্দাবিহীন, মেমব্রেনলেস যারা হচ্ছে তার মধ্যে রাইবোজোম রয়েছে, রাইবোজোম আর সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমটা শুধুমাত্র কি অ্যানিমাল কোষে রয়েছে। এবার মেমব্রেন বাউন্ড সেরকম হচ্ছে কি, একটা হচ্ছে ইউনিট মেমব্রেন, একটা বায়োমেমব্রেন, একটা সিঙ্গেল মেমব্রেন মানে এক পর্দাযুক্ত, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে কি বাইলেয়ার। বাইলেয়ারের মধ্যে কি কি রয়েছে, এক নম্বর ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হলো, আর সিঙ্গেল সেল অর্গানের মধ্যে রয়েছে আরেকটা রয়েছে কি নিউক্লিয়াস। এটা দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গন। এক পর্দাযুক্তের মধ্যে রয়েছে কি কি, এক নম্বর গলগি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম, লাইসোজোম, 4 নম্বর ভ্যাকুল বলতে লাইসোজোম রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের কোষের মধ্যে কি কি জিনিস থাকে। কোষের মধ্যে থাকলো কি সেল ইনভেলপ, কোষের আবরক থাকলো, কোষ আবরক দু রকমের, একটা কোষ পর্দা ভাবতে বাইরে কোষ প্রাচীর, তারপর কোষ পর্দা, তারপর থাকছে কি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং ভ্যাকুল, তিনটা অংশ রয়েছে এখানে। সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে কোষ অঙ্গাণুগুলো, কোষ অঙ্গাণুগুলো কি ধাতু রয়েছে, কোষ অঙ্গাণু রয়েছে এবং আর্গাস্টিক মেটেরিয়াল রয়েছে। এবং এই যে ধাতুরা রয়েছে সে দু রকমের হয়, একটা এক্টোপ্লাজম, একটা এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম। হলো, তারপর হচ্ছে কি এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম মানে কি, ধরুন এটা যদি কোষ হয় তো কোষের বাইরের দিকে যে কোষ পর্দার দিকে যে সাইটোপ্লাজম থাকবে সেটাকে বলা হচ্ছে আমরা এক্টোপ্লাজম, ভিতরে দিয়ে থাকলে এন্ডোপ্লাজম। কোষ অঙ্গনের মধ্যে একটা পর্দাযুক্ত, একটা পর্দাবিহীন। পর্দাবিহীনের মধ্যে রাইবোজোম, সেন্ট্রোজোম, পর্দাযুক্তের মধ্যে গলগি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম, লাইসোজোম এবং দ্বিপর্দাযুক্ত ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস। আর থাকে আর্গাস্টিক মেটেরিয়াল, যেমন সঞ্চিত খাদ্যবস্তু, তারপর হচ্ছে খরিত পদার্থ, আর একটা হচ্ছে রেচিত পদার্থ থাকছে। এটা হচ্ছে এই হলো আমাদের এই ভিডিওর শেষ। এখানে আমরা বেসিক কনসেপ্ট একটা কোষের সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও এবং এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।